সো এখানে লাসাতেলিয়ার যে কয়েকটা ফ্যাক্টর ছিল, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা ছিল এরকম যে তোমার প্রথমে ছিল হচ্ছে টেম্পারেচার। আমরা টেম্পারেচার ইফেক্টটা দেখে আসছি, তারপর আমরা প্রেশারের ইফেক্টটা নিয়েও ডিসকাস করছি। তো আজকে এরপরের যে ফ্যাক্টরটা থাকে সেটা নিয়ে ডিসকাস করি, উইচ ইজ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। ওকে, সো এখানে আমরা লিখি, এটা হচ্ছে 3 নাম্বার। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট না বলে অ্যাকচুয়ালি জাস্ট কনসেন্ট্রেশন বললেই হবে। এটা দেখো, সো কনসেন্ট্রেশনের উপর আমাদের একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কিভাবে ডিপেন্ড করে এটা দেখি। তো কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করে এভাবে, ধরো একটা রিভার্সিবল রিঅ্যাকশন যদি লিখি এখানে, উইচ ইজ অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন, একটা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে প্রডিউস হয় 2টা অ্যামোনিয়া গ্যাস। তো এইখানে আমরা টেম্পারেচার আর প্রেশারের 2টার ইফেক্টই দেখে আসছি। তো এখন দেখবো যে এখানে তোমার কনসেন্ট্রেশনটা কীভাবে ইফেক্ট ফেলে। সো কনসেন্ট্রেশনের ইফেক্টটা হচ্ছে এরকম, আমি যদি এখানে লেফট সাইডে কনসেন্ট্রেশন ইনক্রিজ করি, আমি যদি এখানে এই যে নাইট্রোজেন আর 3H2 এই 2টার কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, ধরো এখানে তো এই 2টা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, সো আমি যদি এইভাবে বলি যে ইনক্রিজ ইন রিঅ্যাক্ট্যান্টস কনসেন্ট্রেশন, লেফট সাইডে যে 2টা রিঅ্যাক্ট্যান্ট আছে তাদের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি তখন কি হবে, তখন অবভিয়াসলি দেখো তোমার তখন রিঅ্যাক্ট্যান্ট হঠাৎ করে বেড়ে যাবে, আর ওই রিঅ্যাক্ট্যান্টগুলো এরপর কি প্রোডাক্ট হওয়ার জন্য রিঅ্যাকশনটা পারফর্ম করতে থাকবে আর কি। ওকে, আমরা এটা কিন্তু আগে একটা জায়গায় দেখে আসছিলাম যে রিঅ্যাকশনের যে রেট, এই রেটটা কিন্তু এইভাবে চেঞ্জ হয়, মানে রিঅ্যাক্ট্যান্টের রিঅ্যাকশন রেটটা, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা এইভাবে চেঞ্জ হইতে থাকে। কেন? কারণ যত টাইম যায় রিঅ্যাক্ট্যান্ট আস্তে আস্তে কমতে থাকে, আর যত রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট কমে তত আমার রেটটাও কমে যায়। ওকে, যেমন এইখানে রেটটা অনেক বেশি, এখানে আসার পর রেটটা কম। প্রোডাক্টের ক্ষেত্রে এটা এইভাবে বাড়তো, বিকজ আস্তে আস্তে একটা রিঅ্যাকশনে প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়তে থাকে, অ্যান্ড যত প্রোডাক্ট বাড়ে তত তার রিঅ্যাকশন রেটও বাড়ে। সো এখানেও ব্যাপারটা এরকমই যে আমি যদি রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করি তখন অবভিয়াসলি ফরওয়ার্ড রিঅ্যাকশনের যে রেট এটা ইনক্রিজ হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশনস রেট উইল ইনক্রিজ। আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইনক্রিজ হলে কি হবে, অবভিয়াসলি তখন এই রিঅ্যাক্টেন্টগুলো প্রোডাক্টে কনভার্ট হতে থাকবে। দ্যাট ইজ আমাদের তখন দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট, দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট, অ্যান্ড দাস, আর এটা যদি রাইটের দিকে শিফট হয় তাহলে কি হয়, অ্যান্ড দাস প্রোডাক্টস কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ। সো এখানে কি হচ্ছে আবার একটু আমরা বোঝার ট্রাই করি, যে একটা ধরো টেস্ট টিউবের মধ্যে বা একটা ফ্লাস্কের মধ্যে, এরকম একটা ফ্লাস্কের মধ্যে অলরেডি ধরো একটা মানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন আছে, ধরো এখানে A2 আর এখানে B2, এরা দুইজন মিলে এখানে একটা ইকুইলিব্রিয়ামে আছে 2AB। তো এখন আমি যদি এইটার ভিতরে একটু A2 ঢেলে দেই আবার, তখন দেখা যাবে কি এই ইকুইলিব্রিয়ামটা, আগে তো ইকুইলিব্রিয়ামে ছিল, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় তো অবভিয়াসলি তাদের কারো কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। ধরো A2-র কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, B2-র কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, আর AB-র কনসেন্ট্রেশন ছিল সাপোজ 5 মোলার। ওকে, সো এরপর আমি যখনই এখানে একটু A2 অ্যাড করে দিব, মানে A2 অ্যাড করা বলতে A2-র কনসেন্ট্রেশন ইনক্রিজ করব, তখন যেটা হবে এখানে আমাদের ওই A2-গুলা এই B2-র সাথে আবার রিয়াক্ট করে কিছুটা AB প্রডিউস করবে। সো তখন এই AB-র অ্যামাউন্টটা ধরো 6 হয়ে যাবে, একটু বেড়ে যাবে। সো এই ইকুইলিব্রিয়ামটা তাহলে কোন দিকে শিফট হইল,
প্রোডাক্টের দিকে। ওকে, সো আমরা এটাকে এভাবে বলবো যে ইনক্রিজ ইন রিঅ্যাক্ট্যান্টস কনসেন্ট্রেশন, আর এটাকে এইভাবে বলা যায় অ্যাডিং এক্সট্রা রিঅ্যাক্ট্যান্ট। মানে এই রিয়াকশনটা আমি যদি এক্সট্রা কিছু রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করে দিই, তখন এই রিয়াকশনটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের রেট, এটা ফরওয়ার্ড রিয়াকশনের রেটটাকে ইনক্রিজ করবে, ইকুইলিব্রিয়ামটাকে রাইটের দিকে শিফট করবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন দাস ইনক্রিজ হবে। সো এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের প্রথম পার্টটা, যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, মানে সহজভাবে রিঅ্যাক্ট্যান্ট বাড়াইলে প্রোডাক্টও বেশি হবে, এটাই। আর এরপর সেকেন্ড পার্টটায় আসি। সেকেন্ড পার্টটা হচ্ছে যে আমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করি, ইনক্রিজিং প্রোডাক্টস কনসেন্ট্রেশন, মানে অলরেডি একটা জায়গায় ইকুইলিব্রিয়াম আছে, সেখানে আমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করি, অর সহজভাবে বললে আমি যদি এখানে কিছু এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করে দিই, তাহলে কি কি হবে? অবভিয়াসলি এখানে তখন দেখো, আমরা ওই যে গ্রাফটা পরে আসছিলাম সেখানে দেখছি যে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট হওয়ার প্রসেসটা হচ্ছে একটা রিভার্স রিয়াকশন। আমাদের দুইটা, একটা রিভার্সিবল রিয়াকশনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন বা রিভার্স রিয়াকশনটা। সো আমরা দেখছি যে এই ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। কেন? কারণ আস্তে আস্তে রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্টটাও কমতে থাকে, রিঅ্যাক্ট্যান্ট যত কমবে রেটটা তত কমবে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেটের চেঞ্জ। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা, আচ্ছা এখানে রেটের গ্রাফটা আমি একটু ভুল আঁকছিলাম আগের বার, তো আগের পেজে গিয়ে এটা ঠিক করে আসো। এটা আমি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনের গ্রাফটা এঁকে ফেলছি। রেটের গ্রাফটা এরকম হবে, আমরা তো জানি যে এটা ইকুইলিব্রিয়ামে আসতেছে, সো অবভিয়াসলি একসময় দুইটার রেটটা সেম হবে আর কি। এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। সো এখানে আসি, ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা কি আস্তে আস্তে কমবে, সেম গ্রাফটাই আবার দেখো, ফরওয়ার্ড রিয়াকশনের রেটটা আস্তে আস্তে কমবে আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা আস্তে আস্তে বাড়বে, অ্যান্ড একসময় দুইটা সেম সেম হয়ে যাবে, অ্যান্ড তখন এটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তো আমরা দেখে আসছি যে ধরো এরকম একটা ইকুইলিব্রিয়াম যদি থাকে এ আর বি, এ থেকেও বি প্রডিউস হইতে থাকে, আবার বি থেকেও এ প্রডিউস হইতে থাকে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এখন আমি যদি বিতে একটু এক্সট্রা বি অ্যাড করে দিই, তখন কি হবে, সেই এই পাশে তখন কনসেন্ট্রেশনটা একটু ইকুইলিব্রিয়াম থেকেও বেড়ে যাবে। মানে ইকুইলিব্রিয়ামে ধরো এ ছিল 3 মোলার আর বি ছিল 5 মোলার, কন্টিনিউয়াসলি এ থেকে বি প্রডিউস হচ্ছে আর বি থেকে এ প্রডিউস হচ্ছে। ধরো এ থেকে 6 মোল, মানে এরপর হচ্ছে 6 মোলার বি প্রডিউস হলো, সাথে সাথে আবার ওই 1 মোল এই এতে চলে আসবে। মানে এটা একটা, মানে ইকুইলিব্রিয়াম যদিও মনে হয় যে এটা একটা স্টেশনারি স্টেট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ডাইনামিক। ওকে, ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডাইনামিক সিচুয়েশন, মানে এখানে দুইটা দিকেই রিয়াকশনটা কন্টিনিউয়াসলি চলতেছে। ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডাইনামিক স্টেট, মানে স্টেশনারি স্টেট না। আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম যে আমি যদি এখানে এক্সট্রা বি অ্যাড করি, তখন যেটা হবে এই পাশে মানে বি থেকে এ প্রডিউস হওয়াটা কি এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন, আর আমি যদি বি অ্যাড করি তার মানে কি এই ব্যাকওয়ার্ড রিয়াকশনে তুমি রিয়াক্ট্যান্ট ইনক্রিজ করতেছো, আর তাহলে রিয়াক্ট্যান্ট ইনক্রিজ করলে অবভিয়াসলি প্রোডাক্টও বাড়বে, রাইট? তো তখন তোমার এই পাশে যদি কিছু বি অ্যাড করো, দেখা যাবে ওই এক্সট্রা বিগুলোর সাথে সাথে এতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে তোমার ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হচ্ছে? লেফট দিকে। সো এখানে কি কি হবে, এরকম যদি আমি প্রোডাক্টের রিয়াকশন ইনক্রিজ করি, আচ্ছা এটা প্রোডাক্টস রিয়াকশন কেন দিচ্ছি, প্রোডাক্টস কনসেন্ট্রেশন। সো আমি যদি কন্টিনিউয়াসলি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াই, তখন যেটা হবে এই ইকুইলিব্রিয়ামটা উইল শিফট টু দ্য লেফট, মানে তখন তোমার এই রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়বে। ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য লেফট। ওকে,
ওকে, আর শিফটিং টু দ্য লেফট বলতে কি বোঝায়? শিফটিং টু দ্য লেফট বলতে বোঝায় যে এখানে আমার রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়বে, রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট বা কনসেন্ট্রেশন। সো রিঅ্যাক্ট্যান্টস কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ। ঠিক আছে, আর এখানে আরও একটা কথা বলা যায় যে এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা ইনক্রিজ হবে। তো সহজভাবে বললে আমি যদি একটা ইকুইলিব্রিয়ামে কিছুটা প্রোডাক্ট অ্যাড করি, আমি সেখান থেকে কিছুটা রিঅ্যাক্ট্যান্ট পেয়ে যাব। সো এখন ধরো একটা রিভার্সিবল রিয়াকশন আছে, এই যে নাইট্রোজেন প্লাস 3H2 আর এখান থেকে প্রডিউস হয় 2NH3। এখন আমি যদি চাই যে আমার এই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস আর এই অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, এখন আমি যদি চাই আর একটু বেশি অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করতে, অবভিয়াসলি আমি এখানে যে কোনো একজনের কনসেন্ট্রেশনটা বাড়াবো অথবা দুইজনের কনসেন্ট্রেশনই একটু বাড়াই দিব, দেখা যাবে সাথে সাথে এটা ইকুইলিব্রিয়ামটা রাইটে সরে যাবে, মানে ওই রিঅ্যাক্ট্যান্টগুলা প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। আর উল্টাটাও ট্রু, যে আমি যদি চাই যে অ্যামোনিয়া গ্যাস এতগুলো দরকার নেই, মানে অ্যামোনিয়া গ্যাসের থেকে আমি হচ্ছে ধরো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন একটু প্রডিউস করতে যাচ্ছি, তখন ওই ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় আমি যদি এক্সট্রা একটু অ্যামোনিয়া গ্যাস অ্যাড করে দিই এখানে, তখন সেইগুলো আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে ইনক্রিজ করে ইকুইলিব্রিয়ামটাকে লেফটে শিফট করবে, তখন আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস পাবো এক্সট্রা। ওকে, সো এই ছিল আমাদের লাসাতেলিয়াস প্রিন্সিপাল। সো আমরা লাসাতেলিয়াস প্রিন্সিপালে যা যা শিখছি এটা একটু আমরা সামারাইজ করে একটা টেবিলের মধ্যে নিয়ে আসবো, যাতে পরীক্ষার সময় এটা তুমি তাড়াতাড়ি মনে করতে পারো আর কি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আমরা কয়েকটা রো বানাই, ঠিক আছে? এখানে একটা, দুইটা, তারপর কয়েকটা রাখবে। সো ফার্স্টেরটা হচ্ছে মানে হেডিংগুলা, দেন হচ্ছে দুইটা টেম্পারেচারের জন্য, দুইটা প্রেশারের জন্য, আর এরপর হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য দুইটা। ওকে, সো আমরা এরকম একটা টেবিল বানাই অ্যান্ড এই টেবিলটা আমরা এইভাবে ফিল আপ করবো, দেখো। সো প্রথমটা হচ্ছে ফ্যাক্টর, মানে কোন ফ্যাক্টরটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটা। আর এই ফ্যাক্টরটা মানে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে টেম্পারেচার। সো এখানে আমার টেম্পারেচারের জন্য অ্যাকচুয়ালি দুইটা বক্স লাগবে। তো এখানে আমরা লিখি টেম্পারেচার। দেন এর পরের ফ্যাক্টরটা হচ্ছে প্রেশার, এখানে লিখি প্রেশার। আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন। সো এরপর আমরা এখন দেখি যে এই ফ্যাক্টরগুলো চেঞ্জ করলে কীরকম কীরকম ইফেক্ট এখানে আসতে পারে। তো এখানে দুইটা বক্স বানাই, তোমরা একটু পরে আঁকো এটা। তো প্রথমে হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে দুইটা কেস ছিল, একটা ছিল হচ্ছে যে আমাদের রিয়াকশনটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক, আর আরেকটা ছিল হচ্ছে রিয়াকশনটা এক্সোথার্মিক। আচ্ছা, একটু ওয়েট, আমি এটা কীভাবে করতে পারি আমি একটু চিন্তা করে নিই, দাঁড়াও।
আচ্ছা, প্রথমে দেখো টেম্পারেচারটা। সো টেম্পারেচারটা হচ্ছে এরকম, আমার এটা যদি একটা এক্সোথার্মিক রিয়াকশন হয়, এক্সোথার্মিক, দ্যাট ইজ ডেল এইচ এর ভ্যালু লেস দেন 0। এটা পরের চ্যাপ্টারেই আমরা দেখব যে এক্সোথার্মিক রিয়াকশন কি। সো এক্সোথার্মিক ডেল এইচ লেস দেন 0, তখন আমি যদি টেম্পারেচারকে ইনক্রিজ করি, আমি এখানে টেম্পারেচার ইনক্রিজ করলাম, টি ইনক্রিজ, তখন যেটা হবে এখানে এটা ইকুইলিব্রিয়ামটা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটের দিকে আসবে। ওকে, এখানে এরকমভাবে লেখো, ইকুইলিব্রিয়ামটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে শিফট হবে। আচ্ছা, টি ইনক্রিজ মানে টু রাইট। আর এর পরের কেসটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য। এন্ডোথার্মিকের হচ্ছে ডেল এইচ গ্রেটার দেন 0 হয়, মানে এই টাইপের রিয়াকশনগুলোয় বাইরে থেকে হিট অ্যাবজর্বড হয় আর কি। সো এন্ডোথার্মিকে যদি টেম্পারেচার ইনক্রিজ করি তখন ঠিক উল্টা ঘটনাটা ঘটবে। এখানে আমি যদি টি ইনক্রিজ করি তখন ইকুইলিব্রিয়াম লেফট থেকে রাইটের দিকে শিফট হবে। ওকে, আর এরপর এখানে আসা যাক যে যদি টেম্পারেচার ডিক্রিজ করি, এখানে টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। হ্যাঁ, এটা রাইট হবে, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এরপর যদি টেম্পারেচার ডিক্রিজ করি তখন টেম্পারেচার ডিক্রিজ করলে এটা লেফট থেকে রাইটের দিকে শিফট হবে। আর টেম্পারেচার যদি এন্ডোথার্মিকের ক্ষেত্রে ডিক্রিজ করি তখন এটা রাইট থেকে লেফটের দিকে শিফট হবে। তো আমাদের এখানে আরেকটা এক্সট্রা বক্স, এটা দরকার নেই, এরকম রাখলেই হবে। আচ্ছা, এরপর প্রেসারের ক্ষেত্রে দুইটা কেস আছে। দুইটা কেস হচ্ছে এরকম, দেখো তোমার একটা হচ্ছে ডেল এন গ্রেটার দ্যান 0, আর একটা হচ্ছে ডেল এন লেস দ্যান 0। আচ্ছা, প্রেসারের ক্ষেত্রে তিনটা কেস হবে, সরি, প্রেসারের ক্ষেত্রে আবার তিনটা কেস, এটাকে একটু মুছে দেই। প্রেসারের তিনটা কেস এরকম এরকম যে একটা হচ্ছে ডেল এন লেস দ্যান 0, আর একটা ডেল এন ইকুয়াল 0, আর একটা ডেল এন গ্রেটার দ্যান 0। সো ডেল এন যদি লেস দ্যান 0 হয় আর তখন যদি আমি প্রেসার ইনক্রিজ করি, তখন এটা লেফট থেকে রাইটের দিকে শিফট হবে, লেফট টু রাইট। আর ডেল এন যদি লেস দ্যান 0 হয় আর তখন যদি প্রেসার ডিক্রিজ করি তখন এটা রাইট টু লেফটের দিকে শিফট হবে। আর ডেল এন যদি ইকুয়াল টু 0 হয় তখন এখানে কোনো চেঞ্জ নাই। আর পি মানে আমি যদি প্রেসার ডিক্রিজও করি তখনও কোনো চেঞ্জ নেই। মানে ডেল এন 0 হইলে এখানে নো ইফেক্ট অফ প্রেসার তখন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। আর ডেল এন যদি গ্রেটার দ্যান 0 হয় তখন আমি যদি প্রেসারকে ইনক্রিজ করি তখন এটা রাইট থেকে লেফটের দিকে আসবে। আর ডেল এন যদি গ্রেটার দ্যান 0 হয়, আমি যদি পি ডিক্রিজ করি তখন এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। আর কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও দুইটা কেস। কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কেস হচ্ছে যে তুমি রিঅ্যাক্টেন্টের জন্য করতে পারো আর প্রোডাক্টের জন্য করতে পারো, রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট।
সো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের জন্য ব্যাপারটা এরকম যে আমি যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করি, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি তখন প্রোডাক্টও ইনক্রিজ হবে, মানে এটা তখন লেফট থেকে রাইটের দিকে শিফট হবে। আর আমি যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি ডিক্রিজ করি তখন এটা রেজাল্টটা হবে এরকম যে প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কমে গেছে অ্যান্ড রিয়াকশনটা রাইট থেকে লেফটের দিকে শিফট হয়েছে। ওকে, আর সেম জিনিসটা প্রোডাক্টের জন্য ট্রু। আমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করি এটার জন্য রেজাল্টটা হবে যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনও ইনক্রিজড হবে আর রিয়াকশনটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে আসতেছে। আর এটার উল্টাটাও ট্রু, আমি যদি একটা ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করি তখন এটার রেজাল্টটা হবে এরকম যে আমার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাও ডিক্রিজ হবে। এখানে অ্যারো সাইনগুলো বাইরে হইতো। কারণ এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে কনসেন্ট্রেশন বুঝাই। আচ্ছা, আর এই কেসে এটা হচ্ছে লেফট থেকে রাইটে শিফট হবে। সো এই হচ্ছে আমাদের লা শাতেলিয়াস প্রিন্সিপালের তোমার সামারি। ওকে, সো এই টেবিলটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলেই তুমি এক্সামে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা এই লা শাতেলিয়াস প্রিন্সিপাল রিলেটেড। সো আমরা এখন এই লা শাতেলিয়াস প্রিন্সিপালের কয়েকটা এক্সাম্পল নিজেরা ট্রাই করি আর হচ্ছে দেখবো যে এগুলো ক্রিয়েটিভে আসলে কীভাবে অ্যান্সার করতে হয়। ক্রিয়েটিভে ইউজুয়ালি এটা ডিতে আসে, লা শাতেলিয়াস প্রিন্সিপালের ইফেক্ট এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, কেউ আসো যে এটা এখনো ইয়া করা বাকি, তোলা বাকি? আচ্ছা, একটু তোলো এটা। হয়ে গেলে বইলো। সবার হয়েছে তোলা? এখন কেউ বাকি আছো? আচ্ছা, তাহলে আমি জি ভাইয়া, ওকে, ঠিক আছে। শেষ। আচ্ছা, তো আমি তাহলে পরের স্লাইডে যাচ্ছি।
হ্যাঁ, কনসেন্ট্রেশনে প্রোডাক্ট বাড়লে রিঅ্যাক্ট্যান্ট বাড়ে, মানে ব্যাপারটা হয় কি যে ধরো এখানে এ আর বি একটা রিভার্সিবল রিয়াকশনে আছে, তারা ইকুইলিব্রিয়ামে আছে আর কি। সো আমি যদি এখানে এখন বি এর কনসেন্ট্রেশন বাড়াই, মানে ধরো এটাও 5 মোলার ছিল, এটাও 5 মোলার ছিল, তো আমি যদি এখন বি এর কনসেন্ট্রেশন বাড়ায় 8 মোলার করে দিই, তখন অবভিয়াসলি এ এর কনসেন্ট্রেশনও ইনক্রিজ হয়ে 8 মোলার হয়ে যাবে। ওকে, সো প্রোডাক্ট বাড়লে রিঅ্যাক্টেন্টও বাড়বে। 8 মোলার হবে না যদিও, এখানে এটা আবার 8, মানে আমি 8 মোলার করে দিলে দেখা যাবে আস্তে আস্তে আবার এটা কমে তোমার 6 মোলারের মতো হবে, আবার এটাও ইনক্রিজ হয়ে 6 মোলারের মতো হবে। ওকে, আরেকটু ভালো এক্সাম্পল দিয়ে বলি, এটা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে। ধরো প্রথমে ছিল 5 মোলার 5 মোলার, আমি যদি এখন এইটার কনসেন্ট্রেশন 7 মোলার করে দিই হুট করে, মানে হুট করে আমি এখানে 2 মোলার এক্সট্রা দিয়ে দিলাম, তখন যেটা হবে যে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আবার তোমার, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা ইনক্রিজ হবে, তখন এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেহেতু বেশি বাড়ায় ফেলছো ইকুইলিব্রিয়াম থেকে, তখন 7 থেকে এটা আস্তে আস্তে এখন এ প্রডিউস করা স্টার্ট করবে। সো এর অ্যামাউন্ট একসময় বেড়ে 6 মোলার হবে, আর বি এর কনসেন্ট্রেশন 7 থেকে কমে আবার 6 মোলার হবে, অ্যান্ড দেন তারা আবার ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এখানে কিন্তু ইকুইলিব্রিয়ামগুলো শিফট হয়, ইকুইলিব্রিয়ামটা ব্রেক, মানে টেম্পোরারিলি ব্রেক হয়। ওকে, এটা কিন্তু এমন না যে আমি এরকম করলে এটা হয়তো ফরওয়ার্ড রিয়াকশন হয়ে যাচ্ছে বা ইরিভার্সিবল রিয়াকশন হচ্ছে, ব্যাপারটা ওরকম না, এটা জাস্ট একটু শিফট হয় আর কি। আচ্ছা, সো আমি এখন পরের ইসে যাই। আমরা এখন কয়েকটা লাসাতিলিয়াস প্রিন্সিপালের এক্সাম্পল দেখব, আর এগুলো এক্সামে আসলে কীভাবে অ্যান্সার করবো সেটা দেখব। সো এইখানে এই কোশ্চেনগুলো যেরকম আসে সেটা হচ্ছে তোমাকে একটা রিয়াকশন দিয়ে বলবে যে লাসাতিলিয়াস প্রিন্সিপালের সবগুলো ফ্যাক্টর এই রিয়াকশনটাকে কিভাবে ইফেক্ট করে সেটা একটু এক্সপ্লেন করে বলো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে 2 সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, এরা মিলে রিভার্সিবল রিয়াকশন করতেছে, উইচ ইজ 2 সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। অ্যান্ড এখানে রিয়াকশনের হিট ডেল এইচ এর ভ্যালু হচ্ছে 196.6 কিলো জুল। সো এইখানে যেহেতু রিয়াকশন হিটটা দেখো একটা নেগেটিভ কোয়ান্টিটি, ডেল এইচ ইজ লেস দ্যান 0, দ্যাটস ওয়াই এই রিয়াকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন বা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, আর মানে আমরা ফার্স্টেই এই রিয়াকশনটা সব এই ডেল এইচ এর ভ্যালু, ডেল এন এর ভ্যালু এগুলো বের করে ফেলবো। সো এখানে ডেল এইচ লেস দ্যান 0 পাওয়া গেছে যে সেটা হচ্ছে -196.6, আর এখানে ডেল এন কত দেখো, আমার প্রোডাক্ট আছে দুইটা, মানে 2 মোল, মাইনাস আমার রিয়াক্টেন্ট আছে 2 + 1 উইচ ইজ -1। সো ডেল এন এর ভ্যালু পাওয়া গেল লেস দ্যান 0। ওকে, সো এখন আমরা এখানে 3টা লাসাতিলিয়াস প্রিন্সিপালকে খুব ভালো মতো এক্সপ্লেন করে খাতায় লিখবো, যেহেতু 4 মার্কের কোশ্চেন আমরা এখানে অ্যাটলিস্ট 4টা প্যারা বানাবো। ওকে, সো ফার্স্টে লিখবা যে ক্রিয়েটিভে যখন এরকম আসে তুমি বলবা যে দ্য গিভেন রিয়াকশন ইজ এত, অ্যান্ড ইটস আ রিভার্সিবল রিয়াকশন, ইট হ্যাজ অ্যান ইকুইলিব্রিয়াম, অ্যান্ড অ্যাকর্ডিং টু লাসাতিলিয়াস প্রিন্সিপাল চেঞ্জিং দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন উইল ইফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম, এটা লিখবো। দেন আমরা বলবো যে ফার্স্ট যে ফ্যাক্টর উইচ ইজ টেম্পারেচার, সেই টেম্পারেচার এখানে কীভাবে ইফেক্ট করে। সো এটা হচ্ছে তোমার সেকেন্ড প্যারা আর কি। তো সেকেন্ড প্যারায় তুমি বলবা যে টেম্পারেচারে এখানে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন থেকেই দেখা যায় যে এখানে ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 0, দ্যাটস ওয়াই এই রিয়াকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন। অ্যান্ড অ্যাকর্ডিং টু লাসাতিলিয়াস প্রিন্সিপাল ফর অ্যান এক্সোথার্মিক রিয়াকশন ইনক্রিজিং দ্য টেম্পারেচার, এটা যেহেতু ডেল এইচ লেস দ্যান 0, সো এখান থেকে আমরা বলবো যে ইনক্রিজিং দ্য টেম্পারেচার will make the equilibrium shift to left. ওকে, সো আমি যদি এখানে আবার তুমি চাইলে পয়েন্ট করে বলতে পারো যে যেহেতু এটা ডেল এইচ লেস দ্যান 0, সো এখানে টেম্পারেচার ইফেক্টটা দুইভাবে বলা যায়, যে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তখন এই ইকুইলিব্রিয়ামটা লেফটের দিকে শিফট হবে, অ্যান্ড এরপর লিখবা দাস
reactant will increase. Thus reactant will increase. দেন এটার আবার সেকেন্ড আর একটা ভ্যারিয়েশন হইতে পারে, সেটা হচ্ছে যদি আমি ডিক্রিজ করি টেম্পারেচার, তো তখন তুমি দেখবা যে ডিক্রিজিং দ্য টেম্পারেচার will make the equilibrium shift to right. অনেক সময় কোশ্চেন এইভাবে বলতে পারে যে তুমি যদি এখানে প্রোডাকশন বাড়াইতে চাও বা প্রোডাক্ট বাড়াইতে চাও, তোমার টেম্পারেচারটা কিভাবে চেঞ্জ করা উচিত। বা ধরো এই কোশ্চেনটাই আমাকে যদি বলতো যে তুমি লাশাতেলিয়াস প্রিন্সিপাল থেকে যা যা শিখছো সেটা অ্যাপ্লাই করে এই রিভার্সিবল রিয়াকশনটায় প্রোডাক্টের অ্যামাউন্ট যেভাবে পারো বাড়াও। ওকে, তো তখন তুমি জাস্ট এই লাইনটা লিখবা যে ডিক্রিজিং দ্য টেম্পারেচার উইল মেক দ্য ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য রাইট। তো তখন আমি অ্যাকচুয়ালি এই 2 নাম্বারটাকে চুজ করব, কারণ এটা প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়াবে। আচ্ছা, এর পরের ফ্যাক্টর যেটা প্রেশার তাহলে এখানে কীভাবে চেঞ্জ করা উচিত যদি আমি প্রোডাক্টটা বাড়াইতে চাই। সো এখানে দেখো ডেল এন এর ভ্যালু লেস দ্যান 1, সো আমি যদি প্রেশার ইনক্রিজ করি, লেস দ্যান 0, দ্যাট ইজ -1, সো আমি যদি এখানে প্রেশারের অ্যামাউন্টটা ইনক্রিজ করি তাহলে এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। সো পরের পেজে যাই। সো আমাদের সেকেন্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে প্রেশার। সো প্রেশারের এফেক্টটা এরকম যে এখানে ডেল এন লেস দ্যান 0। সো প্রেশারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানি, মানে ডেল এন লেস দ্যান 0 হইলে দুইটা কেস হইতে পারে, যে আমি প্রেশার ইনক্রিজ করব, এই পুরো রিয়াকশনটা মানে প্রেশার ইনক্রিজ। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রেশার ইনক্রিজ কীভাবে করে, এটা তুমি বড় ক্লাসে উঠলে পড়বা, বাট সহজভাবে যদি বলি, এখানে একটা সিলিন্ডারের মধ্যে যদি আমরা এই রিয়াকশনগুলো পারফর্ম করি, সব রিয়াকশনগুলো ধরো একটা ক্লোজড সিলিন্ডারের মধ্যে হচ্ছে, আর আমি যদি ওইখানে সামহাউ প্রেশারটা ইনক্রিজ করতে পারি, এয়ার প্রেশার বা যেটাই বলো না কেন, এখানে যদি প্রেশার ইনক্রিজ করি তখনই অ্যাকচুয়ালি এটা বোঝায় যে ওই রিয়াকশনের আমরা প্রেশার ইনক্রিজ করতেছি। মানে ধরো এই সিলিন্ডারটা হচ্ছে ক্লোজড, এটার উপর একটা পিস্টন লাগানো আছে এরকম, সো আমি যদি এই পিস্টন ধরে জোরে চাপ দিই তখন এটা কি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে, রাইট। আর এটার ভিতরে আমরা যেহেতু সব গ্যাসাস প্রোডাক্ট আর রিয়াক্টেন্ট নিয়ে কাজ করতেছি, এটা যখন এই ভিতরে প্রেশার দিব তখন ওই রিয়াক্টেন্ট আর প্রোডাক্টগুলোরও প্রেশার বাড়বে। তো এটাই হচ্ছে প্রেশার ইনক্রিজ করা। সো আমরা দেখে আসছি ডেল এন লেস দ্যান 0 হলে প্রেশার ইনক্রিজ করলে আমাদের রিয়াকশন হচ্ছে লেফট থেকে রাইটের দিকে শিফট হয়, দ্যাট ইজ প্রোডাক্ট ইনক্রিজ হয়। ওকে, সো আমরা যদি বলে যে প্রোডাক্ট ইনক্রিজ করবা কীভাবে, তখন অবশ্যই এইটা চুজ করব। আর সেকেন্ড আরেকটা ভ্যারিয়েশন হয় যে প্রেশার যদি আমি এখানে ডিক্রিজ করি, অলরেডি যে প্রেশার ছিল তার থেকেও যদি কমাই, তখন রিয়াকশনটা রাইট থেকে লেফটের দিকে শিফট হয়, আর তখন প্রোডাক্টটা ডিক্রিজ হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট ডিক্রিজ হয় আর কি। আচ্ছা, দেন আমরা এবার আসি তোমার কনসেন্ট্রেশনের ব্যাপারে। সো কনসেন্ট্রেশনে অ্যাকচুয়ালি কোনো ওরকম কেস হয় না। এখানে মেন কথা হচ্ছে আমি যদি প্রোডাক্ট বাড়াইতে চাই, আমার রিয়াক্টেন্টকে বাড়াইতে হবে। সো আমি যদি রিয়াক্টেন্টকে ইকুইলিব্রিয়ামে যতটুক ছিল তার থেকে বাড়াই দিই, অটোমেটিক্যালি প্রোডাক্টও এমনি বাড়বে। আর আমি যদি এখানে রিয়াক্টেন্টকে কমাই ফেলি, ধরো আগে 5 মোলার ছিল, আমি কিছু কনসেন্ট্রেশন ওইখান থেকে কমাই ফেললাম, সরাই ফেললাম আর কি। কনসেন্ট্রেশন কমানোর অনেকগুলো ওয়ে আছে। আমি যদি একটা কমন ওয়ে বলি, ধরো এখানে হচ্ছে সব লিকুইড রিয়াক্ট্যান্ট আর লিকুইড প্রোডাক্ট। সো একটা এরকম একটা লিকুইড জায়গায় ধরো রিয়াকশন হচ্ছে, তো আমি যদি এখানে একটু এক্সট্রা পানি দিয়ে দিই, তখন এটার কি ভলিউম বাড়বে, আর ভলিউম বাড়লে কনসেন্ট্রেশন কি হয়, কমে, কারণ আমরা জানি C = N/V। কনসেন্ট্রেশন S দিয়েও এক্সপ্রেস করে, একটা লিখলেই হয়েছে আর কি। সো আমি যদি ভলিউম ইনক্রিজ করে দিই, অবভিয়াসলি এটার কনসেন্ট্রেশন কমে যাবে। সো এইভাবে যদি আমি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনটা কমাই দিই, দেখা যাবে প্রোডাক্টও কমে গেছে।
ওকে, কারণ আসলে যেটা হয় রিঅ্যাক্ট্যান্ট যখন কমে যাবে তখন প্রোডাক্ট আগের থেকে বেশি হয়ে গেছে এখন, বাট ওরা তো ইকুইলিব্রিয়ামে থাকবে, সো কিছু প্রোডাক্ট আবার রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট হয়ে যাবে যাতে একটা ব্যালেন্স থাকে। সো এটাই হচ্ছে তোমার এই রিয়াকশনটার উপর ইফেক্ট। বাসায় যখন প্র্যাকটিস করবা জাস্ট মুখে মুখে করে গেলেই হয় যে এটা ডেলএইচ 0, সো এখানে টেম্পারেচার আমি যদি ডিক্রিজ করি সেটা আমার জন্য বেনিফিশিয়াল। তারপর প্রেশার ডেলএন 0, ডেলএন লেস দেন 0, সো এখানে প্রেশার ইনক্রিজ করাটাই বেটার। আর কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমি যদি প্রোডাক্ট বেশি চাই রিঅ্যাক্ট্যান্ট বাড়াবো, প্রোডাক্ট কম চাই মানে প্রোডাক্ট কমে যাওয়াটা প্রেফার করি, রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাওয়াটা প্রেফার আর রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাওয়াটা প্রেফার করি, তখন অ্যাকচুয়ালি আমার যেটা করা উচিত যে রিঅ্যাক্ট্যান্টকে বাড়াই দিব তাহলে প্রোডাক্ট বাড়বে, আর রিঅ্যাক্ট্যান্টকে কমাই দিব প্রোডাক্টও কমবে। আবার প্রোডাক্টকে বাড়াই দিব তাহলে রিঅ্যাক্ট্যান্ট বাড়বে, আর প্রোডাক্টকে কমাই দিলে রিঅ্যাক্ট্যান্ট কমবে। মানে মেইন কথা হলো সবসময় একটা ব্যালেন্সড অবস্থায় থাকবে যেহেতু ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এরপর আরেকটা রিয়াকশন দেখি এরকম। তো আমাদের এর পরের রিয়াকশন হচ্ছে, এটা তোমরা একটু ট্রাই করো, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, এটা গ্যাস। এখান থেকে রিভার্সিবল রিয়াকশন দিয়ে প্রিপেয়ার করতেছি 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যান্ড এটা ডেলএইচ এর ভ্যালু দেওয়া আছে এরকম। ডেলএইচ হচ্ছে পজিটিভ, মানে ভ্যালু দেওয়া নেই, জাস্ট সাইডে লেখা ডেলএইচ পজিটিভ। সো এইখানে আমার টেম্পারেচারের ইফেক্টটা কীরকম? সো টেম্পারেচার ইফেক্টটা আমি বলি, এটা হচ্ছে ডেলএইচ পজিটিভ মানে ডেলএইচ হচ্ছে গ্রেটার দ্যান 0। সো আমি যদি ফার্স্ট কেস হইতে পারে যে আমি টেম্পারেচার ইনক্রিজ করব, ডেলএইচ গ্রেটার দ্যান 0 হইলে টেম্পারেচার ইনক্রিজ করলে তোমার প্রোডাক্ট ইনক্রিজ হয়, এটা দেখে আসছি। মানে প্রোডাক্ট ইনক্রিজ হওয়া বলতে লেফট থেকে রাইটের দিকে এটা শিফট হয়। আর সেকেন্ড কেসটা হচ্ছে ডেলএইচ গ্রেটার দ্যান 0 হইলে তখন যদি আমি টেম্পারেচার কমাই তখন প্রোডাক্টটাও কমে যায়। ওকে, ডেলএইচ গ্রেটার দ্যান 0 হইলে এটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলে। আর তখন এটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে শিফট হয়। আচ্ছা, এবার প্রেশারের ইফেক্টটা তোমরা বলবা যে প্রেশারের ইফেক্টটা এখানে এই দুইটা কেস কি কি হবে, প্রেশার ইনক্রিজ করলে কি হবে আর প্রেশার ডিক্রিজ করলে কি হবে, একটু সবাই চ্যাটে লেখো। হ্যাঁ, তরির প্রথমটা হয়েছে, গুড। পরেরটাও হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, নুজাতেরও দুইটাই হয়েছে, গুড। হ্যাঁ, রুবাইয়ারটাও প্রথমটা হয়েছে, গুড। হ্যাঁ, রুবাইয়ার সেকেন্ডটা হয়েছে, ভেরি গুড। ওকে, আর
হ্যাঁ আদিসারটাও হয়েছে। আচ্ছা দেখো, সো এখানে যদি আমি প্রেশার ইনক্রিজ করি তখন এখানে ডেলেন এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান জিরো, ডেলেন এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1। সো ডেলেন গ্রেটার দ্যান জিরো, দ্যাটস ওয়াই ডেলেন যদি গ্রেটার দ্যান জিরো হয় তার মানে হচ্ছে রাইট সাইডে, মানে এখানে আমাদের রাইট সাইডে এই অ্যামাউন্টটা বেশি, মানে মোল নাম্বারটা বেশি, আর লেফট সাইডে মোল নাম্বারটা কম। প্রেশার ইনক্রিজ করলে সবসময় এটা হচ্ছে যেই পাশে মোল নাম্বার কম ওইটার দিকে যায়। সো এখানে আমি যখন প্রেশার ইনক্রিজ করব এটা তখন রাইট থেকে লেফটের দিকে আসবে, দ্যাটস ওয়াই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হবে। এই সব কিছুর রিজন আমরা যখন কলেজে উঠব কেন প্রেশার চেঞ্জ করলে এইভাবে চেঞ্জ হচ্ছে এগুলো আমরা শিখব। ওকে, ওইখানে তুমি দেখবা যে কয়েকটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে ভ্যান হফস ইকুয়েশন, এটা দিয়ে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা প্রুফ করা যায়। একটা ফর্মুলা আছে এরকম যে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর 1/t প্লাস সাম কনস্ট্যান্ট, এরকম একটা রিয়াকশন আছে, ওইখান থেকে এই টেম্পারেচার ডিপেন্ডেন্সির ব্যাপারটা আনা যায়। আর এই প্রেশারের জন্য এরকম কেপি একটা ফর্মুলা আছে যে একটা রিয়াকশন যদি এ প্লাস বি এটা থেকে সি প্লাস ডি প্রডিউস হয় তখন কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেশার অফ সি ইন্টু প্রেশার অফ ডি ডিভাইডেড বাই প্রেশার অফ এ ইন্টু প্রেশার অফ বি। ওকে, আর দেন এটাকে একটু চেঞ্জ করলে আসে এরকম যে তোমার দাঁড়াও, তখন এরকম একটা সিচুয়েশন আসে যে এই সি এর যে, মানে এখানে আরও কয়েকটা এক্সট্রা টার্ম আছে যেগুলো তোমরা এখন হয়তো বুঝবা না। একটা হচ্ছে যে সি এর মোল ফ্র্যাকশন ইন্টু ডি এর মোল ফ্র্যাকশন ডিভাইডেড বাই এ এর মোল ফ্র্যাকশন ইন্টু বি এর মোল ফ্র্যাকশন ইন্টু পি টু দি পাওয়ার ডেলেন। পি হচ্ছে টোটাল প্রেশার, যেই প্রেশারটা আমরা ইনক্রিজ করি, পি টু দি পাওয়ার ডেলেন। তো ওইখান থেকে এইটা আসে যে আমি যদি প্রেশার ইনক্রিজ করি আর ডেলেন যদি বড় হয়, মানে ধরো ডেলেন হচ্ছে গ্রেটার দ্যান জিরো, সো আমি যদি প্রেশার বাড়াই তখন আমার কি নিউমারেটর বাড়তেছে। সো নিউমারেটর বাড়লে তখন আমি যদি এই কেপিকে কনস্ট্যান্ট রাখতে চাই, কেপি হচ্ছে একটা রিয়াকশনের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি বোঝায় এখন দরকার নেই, বাট আর এটা কি বোঝায় এটা দরকার নেই, বাট এটা আমরা একটু মনে রাখি যে একটা রিয়াকশনের জন্য এটা কনস্ট্যান্ট টাইপ থাকে। সো কেপি যদি কনস্ট্যান্ট রাখতে হয় তো, আর আমি যদি এখানে ডেলেন গ্রেটার দ্যান জিরো হওয়ার কারণে যখন পি এর ভ্যালু বাড়াবো তখন আমার নিউমারেটর বাড়বে। সো কেপি যদি কনস্ট্যান্ট রাখতে হয় আর ফ্র্যাকশনটাও তাহলে কনস্ট্যান্ট থাকবে, তার মানে তখন আমার ডিনোমিনেটরকেও ইনক্রিজ করতে হবে। এই ডিনোমিনেটর ইনক্রিজ হইতে গেলেই এই এর মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন বাড়বে, মানে রিঅ্যাক্ট্যান্টটা তখন বাড়বে, মানে এখানে যেটা লিখলাম। ওকে, আচ্ছা, সো প্রেশার ডিক্রিজ করলে এটা ঠিক উল্টাটা, লেফট থেকে রাইটে যাব, মানে প্রেশার যদি ইনক্রিজ করি তখন লেফট থেকে রিয়াকশনটা রাইটের দিকে শিফট হবে আর রিয়াক্ট্যান্ট একটু কমে যাবে, প্রোডাক্ট একটু বেড়ে যাবে, মানে কিছু রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে আর কি। ভ্যান হফস রিয়াকশন না, এটা ভ্যান হফস ইকুয়েশন, সরি। এই ভ্যান হফের ইকুয়েশনটাও খুবই সহজ বোঝার ক্ষেত্রে, যে এটা যদি আমি একটু হালকা এক্সপ্লেন করি দেখো, তাহলে তোমার মানে এইটুক মনে থাকবে যে কেন টেম্পারেচারের সাথে এই চেঞ্জটা এরকম হয়। সো ভ্যান হফ ইকুয়েশনে এই গ্রাফটা, মানে এই ইকুয়েশনটা যদি আমি একটা গ্রাফ আঁকি, যেমন এই এক্স অ্যাক্সিস হচ্ছে ধরো 1/t আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে লন কেপি। সো এখানে লন কেপি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা স্ট্রেট লাইন। এখানে স্লোপটা এখন দেখো, যদি ডেল এইচ এর ভ্যালু, যেমন এইখানে ডেল এইচ এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো, ডেল এইচ এর ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো হয় তখন এই ভ্যালুটা কি হবে, নেগেটিভ, কারণ সামনে একটা মাইনাস আছে আর ডেল এইচ নিজে পজিটিভ, সো মাইনাসে প্লাসে মাইনাস। সো এখান থেকে বলা যায় এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে তখন নেগেটিভ, তো তখন এই স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে। সো এখানে আমি দেখতেছি 1/t এর ভ্যালু যত বাড়ে, যেমন 1/t এর ভ্যালু প্রথমে ধরো এখানে ছিল, তখন লন কেপির ভ্যালু ছিল এটা, আর কেপির ভ্যালু যত বেশি তত হচ্ছে আমার প্রোডাক্ট বেশি হয়। ওকে, কেপি হচ্ছে, কারণ এখান থেকেই দেখো কেপি যত বেশি তত
এই প্রোডাক্টটাও বেশি, নিউমারেটর তত বেশি আর ডিনোমিনেটর তত কম, আর কেপি যত বেশি লন কেপিও তত বেশি। সো 1/t যদি প্রথমে এইটুক থাকে, এরপর আমি যদি 1/t-কে একটু বাড়াই তাহলে এটা কমে যায়। সো আমি বুঝতে পারতেছি 1/t এর ভ্যালু যত ইনক্রিজ করব তত আমার লন কেপি কমবে, আর ততই আমার কেপি কমবে, আর ততই আমার প্রোডাক্ট কমবে। আর 1/t-কে ইনক্রিজ করা মানে কি? 1/t ইনক্রিজ করা মানে হচ্ছে টিকে ডিক্রিজ করা, তাই না? কারণ একটা ফ্র্যাকশন তখনই বড় হয় যখন তার ডিনোমিনেটরটা ছোট হয়। সো আমি যদি টিকে ডিক্রিজ করি, মানে টেম্পারেচার কমাই, তখন আমি 1/t ইনক্রিজ করতেছি, আর তখন লন কেপি ডিক্রিজ হচ্ছে, কেপিও ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্টও ডিক্রিজ হচ্ছে। সো এইটাই রিজন যে ডেল এইচ এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হইলে আমি টেম্পারেচার ডিক্রিজ করলে কেন তোমার এটা প্রোডাক্টটাও কমে যায়, আর টেম্পারেচার ইনক্রিজ করলে কেন প্রোডাক্টটা বেড়ে যায়, এটাই হচ্ছে রিজন। সিমিলারলি ডেল এইচ লেস দ্যান 0-র ক্ষেত্রে, দ্যাট ইজ এক্সোথার্মিকের ক্ষেত্রে, এই গ্রাফটা তখন দেখতে এরকম হয় আর কি, ওইটা আবার উল্টা কেস। ওকে, বাট এইগুলো তুমি কলেজে উঠলে পাবা আর কি, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর আমরা তাহলে আরেকটা লাস্ট ট্রাই করি। একটু ওয়েট ধরো। আচ্ছা, ধরো এই রিভার্সিবল রিয়াকশনটা আমরা দেখি। ক্যালসিয়াম কার্বনেট সলিড, এখান থেকে হিট দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর ক্যালসিয়াম অক্সাইড সলিড প্রডিউস করতেছি, আর এই জায়গাতে ডেল এইচটা হচ্ছে তোমার পজিটিভ। তো এখন এখানে জিজ্ঞেস করা হয়েছে যে টেম্পারেচারের ইফেক্টটা কেমন। সো ডেল এইচ গ্রেটার দ্যান 0, দ্যাটস ওয়াই আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে আমার ডেল এইচ গ্রেটার দ্যান 0, দ্যাটস ওয়াই টেম্পারেচার যদি ইনক্রিজ করি এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। আর ডেল এইচ গ্রেটার দ্যান 0 অ্যান্ড এই সময় যদি আমি টি ডিক্রিজ করি তখন এটা অবভিয়াসলি রাইট থেকে লেফটের দিকে আসবে। ওকে, আচ্ছা, এবার আসা যাক যে প্রেশারের ইফেক্টটা এখানে কেমন। এখানে প্রেশারের ইফেক্টটা কেমন? আচ্ছা, এখানে ডেল এর ভ্যালু কত বলো তো? না, দিশারটা হয় নাই, আরেকটু দেখো। 0 না না, 0 না, আরেকটু দেখো। না, এখানে ডেল এর ভ্যালু হচ্ছে সিম্পলি 1, কারণ ডেল বের করার জন্য তোমার হচ্ছে গ্যাসের প্রোডাক্ট কয়টা আছে? গ্যাসের প্রোডাক্ট আছে একটা, এই যে এখানে 1, এটা সলিড, সো এটা কাউন্টে আসবে না। মাইনাস সলিডের রিঅ্যাক্ট্যান্ট কয়টা আছে, সরি গ্যাসের রিঅ্যাক্ট্যান্ট কয়টা আছে? গ্যাসের কোনো রিঅ্যাক্ট্যান্ট নাই, সবাই সলিড, সো 1 - 0 আর কি, সো গ্রেটার দ্যান 0 হবে। ওকে, সো এখানে তাহলে প্রেশারের এফেক্টটা এরকম যে প্রেশার ইনক্রিজ করলে আমার ইকুইলিব্রিয়াম রাইট থেকে লেফটে আসবে, আর প্রেশার ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম লেফট থেকে রাইটে যাবে। ওকে, আচ্ছা, এরপর আরেকটা রিয়াকশন দেখি। একটু ওয়েট। আচ্ছা, আরেকটা রিয়াকশন দেখো। কার্বন প্লাস অক্সিজেন গ্যাস, এখান থেকে একটা রিভার্সিবল রিয়াকশন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আসলে যে কোনো রিয়াকশনকেই রিভার্সিবল রিয়াকশন হিসেবে লেখা যায়, যে কোনো ইরিভার্সিবল রিয়াকশনকেই। কারণ ধরো আমরা যদি কার্বন আর অক্সিজেন রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড বানাই, আর সেটা যদি প্রডিউস হয়ে উড়ে চলে যায়,
তখন কিন্তু এটা ইরিভার্সিবল, মানে তখন এরকম হবে না যে এই কার্বন ডাইঅক্সাইড আবার কিছুটা ডিসোসিয়েট হয়ে কার্বন আর অক্সিজেন প্রডিউস করবে, এটা হবে না। বাট আমি যদি এরকম করি, একটা ক্লোজড কন্টেইনারের মধ্যে এই রিয়াকশনটা ঘটাই, মানে একদম এটা আটকানো, তখন কার্বন আর অক্সিজেন রিয়েক্ট করে যেমন কার্বন ডাইঅক্সাইড বানাবে, আবার কিছু কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বন আর অক্সিজেনও বানাবে, অ্যান্ড তারা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে আর কি। সো তুমি দেখবা যে ওইখানে একটু কার্বন আর অক্সিজেনও আছে, আবার কার্বন ডাইঅক্সাইডও আছে। সো অ্যাকচুয়ালি যে কোনো রিয়াকশনই হচ্ছে পারফেক্টলি ইরিভার্সিবল না, একটু হইলেও রিভার্সিবল। আচ্ছা, তো এইখানে আমি জানতে চাই যে প্রেশারের ইফেক্টটা কেমন, বলো তো। এই রিয়াকশনে প্রেশার, জিরো। হ্যাঁ, এখানে প্রেশারের কোনো ইফেক্ট নাই, কেন বলো তো। এখানে ডেল এন এর ভ্যালু জিরো, আর সেটা জিরো কিভাবে বলো। প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্ট গ্যাসিয়াস সাবস্টেন্সের নাম্বার অফ মোল ইজ 1 1। হ্যাঁ, এখানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1, এইটা আমরা কাউন্টে নিব না বিকজ এটা সলিড। সো 1 - 1 হুইচ ইজ 0। সো এই জিনিসগুলো একটু টেকনিক্যাল, অনেকে ওই ডেলেনের ব্যাপারে অ্যাকচুয়ালি তুমি যদি না জানো তখন দেখা যায় অনেকে ভুল করে বলে যে এটা লেফটের দিকে যাবে, সরি রাইটের দিকে যাবে প্রেশার ইনক্রিজ করলে। বাট আমরা মনে রাখবো এখানে শুধুমাত্র গ্যাসাস প্রোডাক্টগুলাই বা গ্যাসাস রিয়াক্টেন্টগুলাই আমাদের কাউন্টে নিতে হবে, কনসিডারেশনে নিতে হবে, বাকিগুলো বাদ। আচ্ছা, সো আজকে কেমিস্ট্রি তাহলে এই পর্যন্তই থাকুক।